দর্শক, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি সিলেটের জাফলং এর জৈন্তাপুরের খাসিয়াপল্লীতে। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব খাসিয়াদের জীবনযাপন, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি সহ বৈচিত্র্যময় খাসিয়াদের বাড়িঘর সহ জানা অজানা অনেক তথ্য। দর্শক, আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে বাইন নদী। এটি ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে বয়ে প্রবেশ করেছে আমাদের বাংলাদেশের জাফলংয়ে। জাফলং জিরো পয়েন্ট থেকে এই বাইন নদী পার হয়েই আমাদেরকে যেতে হবে খাসিয়াপল্লীতে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বাইন নদী দিয়েই প্রচুর পরিমাণ পাথর ভেসে আসে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে, যেই পাথরগুলি উত্তোলন করেই এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে। জাফলংয়ের পাথরের যে সুনাম, সেই পাথর এই বাইন নদী থেকেই সংগ্রহ করা হয়। কিভাবে এই বাইন নদী থেকে পাথর সংগ্রহ করা হয় এই বিষয়টির উপরে আমরা আলাদা আরেকটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও এই জাফলং জিরো পয়েন্টের উপরে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশে ভিডিও পোস্ট করা আছে। যারা সেই ভিডিওটি দেখেননি চাইলে আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের বাংলাদেশে উল্লেখযোগ্য যে কয়েকটি পর্যটক স্পট রয়েছে তার মধ্যে জাফলং এর এই জিরো পয়েন্ট হচ্ছে অন্যতম একটি পর্যটক স্পট। এই যে এইটা তো সুপারি বাগান নাকি? এটার ভিতরে কি চাইলে আমি ঢুকতে পারবো? না, মালিকরা না হইয়া ঢুকতে পারবে মালিকরা না কইয়া ঢোকা যাবে না? না। পানের গাছ আছে। পান গাছ আছে? আপনাদের এই অঞ্চলে পান হয় গাছে? আমি আমার গ্রামের বাজার আছে, ও ন উঠিয়া গিয়া বাজার হইবা, ও ন পুঞ্জি আছে, পুঞ্জি। যে সাখাসিয়ারে হইলে বলে আমি ভিতরে হামাইতাম। এই উপরে উঠলেই বাজার আছে? ওই উপরে বাজার, ও ন জুম আছে, পুঞ্জি আছে, খাসিয়ার ঘর আছে, খাসিয়াদের ঘর আছে। ওয়েরার যে বাগান আছে, হ্যাঁ, এরার ঘর আছে। ও আচ্ছা। চার হোটেল হইবা, চার হোটেলের মালিকর পান বাগান আছে। ও আচ্ছা, চার হোটেলটা যদি কইন বলে আমি একটু ভিতরে হামাইতাম, দিব হান্দাইতে? হামাইতে দিব। ওকে, ঠিক আছে। নদী পার হয়ে এটি হচ্ছে খাসিয়াপল্লীতে যাওয়ার পথ। এই পথের দুপাশেও খাসিয়াদের বেশ কিছু বাড়িঘর রয়েছে। মূলত খাসিয়াদের যে মূল যে পুঞ্জি, সেই পুঞ্জিতে যাওয়ার পথের দুপাশেও বেশ কিছু খাসিয়াদের বাড়িঘর রয়েছে। আর এই যে পথটি রয়েছে, এই পথটির পাশেই একটি স্কুল রয়েছে, সংগ্রামকুঞ্জি প্রাথমিক বিদ্যালয়। এখান দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলেই মূলত খাসিয়া পুঞ্জি, এবং এই খাসিয়া পুঞ্জিতে যাওয়ার দুপাশের যে রাস্তা বা এই বাইন নদী পার হয়ে এপারে আসলে এই যে পরিবেশ, প্রকৃতিটা, এটি দেখে মনে হচ্ছে যে এটি বাংলাদেশ নয়, অন্য কোনো কান্ট্রি। এখান থেকে এই যে দৃশ্যটি, এটি অনেকটাই কাশ্মীরের সাথে অনেকেই তুলনা করে। এখান থেকে কাশ্মীরের একটি ভিউ পাওয়া যায়। এদিকটা দিয়ে এই যে রাস্তাটি চলে গেছে, এদিকটা দিয়ে সামনে একটি খাসিয়াপল্লী রয়েছে। মূলত সেই খাসিয়াপল্লীর যারা মানুষ তারাই এই পান সুপারির চাষ করে থাকেন। এখানে পান সুপারির এক একটা বাগান অনেক বড় বড়, প্রায় কয়েকশো একর জমি নিয়ে এখানে খাসিয়াদের এক একটি পান সুপারির বাগান। এবং এই যে সড়কগুলো দেখতে পাচ্ছেন, যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদিও এখন সূর্য উঠে গিয়েছে যে কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না বিষয়গুলো। মাঝে মাঝে দু একটা পর্যটকদের গাড়ি লক্ষ্য করা যায়। এছাড়া এই রাস্তাগুলো একেবারেই নিরিবিলি, জনমানব শূন্য এক প্রকার বলা চলে। তবে এলাকার মানুষ একেবারেই ভদ্র, আর তারা কোনো প্রকার কারোর সাথে খুব একটা কথাও বলে না। আর যদি কোনো প্রশ্ন করা হয় জাস্ট সেটারই উত্তর দেয়, এছাড়া তারা খুব একটা কথাও বলে না। আমরা সামনে আরেকজন মানুষ দেখতে পাচ্ছি। যদিও এই খাসিয়াপল্লীতে আমি এবারই প্রথম এসেছি, যে কারণে এই খাসিয়াপল্লীটি কোথায় আমি সঠিক জানি না। আমি যেখান থেকে এসেছি সেখান থেকে অটোতে চড়ে আসা যায়। অটো ভাড়াটা প্রায় 400-500 টাকার মতো। সেক্ষেত্রে 4-5 জন মিলে যদি আসা যায় তাহলে
সেটা বেটার হয়। আর আমি যেহেতু একা আর আমি যেহেতু ভিডিও নিব, সেজন্য আমি চেষ্টা করছি যে হেঁটেই এই রাস্তাগুলো দেখার জন্য। কারণ এই যে বর্ডার এলাকার যে রাস্তাগুলো, এগুলো দেখতে খুবই সুন্দর, একেবারে প্রাকৃতিক। দিদি, খাসিয়াপল্লী কোনটাকে বলে? আরো সামনে। দেখলেন তো বিষয়টা, জাস্ট যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেয়া ছাড়া আর একটি কথাও বললো না। এরাই মূলত খাসিয়া সম্প্রদায়ের মানুষ, এবং এই রাস্তার দুপাশেই রয়েছে খাসিয়াদের যে সেই ঐতিহ্যবাহী খাসিয়া পান, যেটি গাছে চাষ করা হয়। বিশেষ করে আমাদের অঞ্চলে পান চাষ করা হয় একটি শেটের মধ্যে, কিন্তু এ অঞ্চলে পান চাষ করা হয় বাগান, এবং সেই বাগানে যে ধরনের গাছই রয়েছে সেই গাছের সাথেই পানের লতা দিয়ে দেওয়া হয়। এই যে বাগানগুলি দেখতে পাচ্ছেন, এখানে সুপারি গাছ রয়েছে, অন্যান্য বিভিন্ন গাছ রয়েছে, এবং সেই প্রতিটা গাছেই এভাবে পানের লতাকে গাছের সাথে দিয়ে দেয়। এটা এক প্রকার পরগাছার মতো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে খাসিয়াদের পান চাষের পদ্ধতি। এটি একটি সুপারি গাছ, এই সুপারি গাছেই তারা পানের লতা দিয়ে দিয়েছে। এভাবেই পানের লতা বেয়ে বেয়ে উপরে উঠবে, এবং প্রতিটা লতা থেকেই যেভাবে পান বের হয় সেভাবে পান বের হবে। এভাবেই এই খাসিয়াদের ঐতিহ্যবাহী যে পান রয়েছে সেই পানগুলো চাষ করা হয়। এই অঞ্চলে যত মানুষ রয়েছে, বিশেষ করে যত খাসিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা সবাই এই পান চাষের সাথে জড়িত। এখানে শুরুতেই যে কথাগুলো বলেছিলাম, যে এখানে এক একটি পান সুপারির বাগান কয়েকশো একর জমি জুড়ে। অন্য অন্য গাছও রয়েছে বাগানের, কিন্তু এটি ইন্ডিয়ান একেবারে বর্ডার এলাকা, যেহেতু মাঝে মাঝে এ ধরনের কিছু জিনিস দেখা মিলে, যদিও আমি এটা ব্যাখ্যা করব না, এ ধরনের অনেক কিছুই দেখা মিলে। আর এদিকটাতে হচ্ছে একেবারে বড় বড় পাথর, আর এই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, এটাও মেঘালয় রাজ্যেরই অংশ, আর এদিকটাতে হচ্ছে আমাদের বাংলাদেশ। দর্শক, দেখতে দেখতেই আমরা চলে এসেছি খাসিয়া পুঞ্জি বা খাসিয়া পাড়াতে। এই যে বাড়িঘরগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মূলত খাসিয়াদের বাড়িঘর। এই বাড়িঘরগুলোতেই খাসিয়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা বসবাস করেন। এই খাসিয়া সম্প্রদায়ের এই খাসিয়া পাড়াতে আসলে এই যে তাদের যে বাড়িঘর, প্রত্যেকটা বাড়িঘর দৃষ্টিনন্দন, এবং প্রত্যেকটা বাড়িঘরই উঁচু মাচাঙের উপরে, এবং প্রত্যেকটা বাড়িঘরেরই ডিজাইন এক। এই বাড়িঘরগুলোকে দেখলে মনে হয় না যে এটি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর বাড়িঘর। এই বাড়িঘরের ডিজাইনগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটি ইটালিয়ান কিছু বাড়িঘর রয়েছে, সেই ধরনের ডিজাইনের বাড়িঘর। বিশেষ করে উন্নত বিশ্বের যে গ্রামীণ যে বাড়িঘরগুলো হয়ে থাকে, এদের বাড়িঘরগুলো দেখে সেরকমই মনে হচ্ছে। এই পুরো পাড়াতে প্রায় 100 পরিবারের মতো খাসিয়া জনগোষ্ঠীর মানুষ রয়েছে। তাদের সবারই বাড়িঘরের একই ডিজাইন, একই স্ট্রাকচার, প্রত্যেকটা বাড়ি উঁচু মাচাঙের উপরে, এবং প্রতিটা বাড়ি একেবারে কালারফুল। বিশেষ করে বিভিন্ন কালারে এই বাড়িগুলি তারা নির্মাণ করে, বা বাড়িগুলো তারা বিভিন্ন কালারে তারা সাজিয়ে থাকে, এবং প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ফুলের গাছ রয়েছে। বিশেষ করে বাড়িকে দৃষ্টিনন্দন করার জন্য যত কিছু করণীয় রয়েছে সবগুলোই এই খাসিয়ারা করে থাকেন। কারণ খাসিয়ারা বেশ আমোদপ্রিয়, এবং তারা উৎসব আনন্দ খুব উপভোগ করেন, যে কারণে তাদের এই যে পাড়া রয়েছে, এই পাড়াটিকেও তারা একেবারে বেশ আনন্দ ঘন করে রাখেন। বিশেষ করে খাসিয়াদের এই পাড়ায় বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময় ঘুরতে আসেন। আমাদের পাশের দেশ ইন্ডিয়ারও অনেক খাসিয়া যারা জনগোষ্ঠী রয়েছেন, তারা অবাধেই এ সমস্ত পাড়ায় ঘুরতে আসেন, বা এই পাড়ার মানুষজনও ইন্ডিয়াতে অবাধেই যেতে পারেন একেবারে ভিসা পাসপোর্ট
ছাড়াই যেতে পারেন। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই খাসিয়া পাড়াটা একেবারে নিরিবিলি, পরিবেশটা একেবারেই জঞ্জালমুক্ত এবং পাড়ায় কোনো প্রকার কোনো ধুলা ময়লা দেখা যায় না। এবং এই বাড়িঘরের যদি উপরের দিকটায় যদি যাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির উপরের অংশ, অর্থাৎ দোতলার যে অংশটি, এদের বসবাস হচ্ছে দোতলায়, আর নিচতলায় তারা বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে, জ্বালানি কাঠ বা বিভিন্ন পশু যেগুলো তারা লালন পালন করে, সেগুলো তারা বাড়ির নিচের অংশে রাখে, আর উপরের এই অংশগুলোতেই তাদের মূলত বসবাস। প্রত্যেকটা বাড়ি দেখতে অপরূপ সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন বাড়িঘর। কিন্তু লক্ষ্য করবেন যতগুলি বাড়িতেই আমি ক্যামেরা ধরেছি, কোনো বাড়ির সামনে কোনো মানুষ দেখা যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে খাসিয়া জনগোষ্ঠীর যারা মানুষ রয়েছেন, বিশেষ করে খাসিয়া জনগোষ্ঠীর মেয়ে যারা রয়েছেন, তারা খুবই লাজুক প্রকৃতির, তারা অন্য জনগোষ্ঠীর সামনে খুব একটা আসতে পছন্দ করে না। দূরের এই পাহাড়গুলি হচ্ছে মেঘালয় রাজ্যের, এই মাঝখানের এটা হচ্ছে ডাউকি ঝুলন্ত সেতু। এই পাহাড়গুলিও হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের। আর এপাশটার এই যে পাহাড় প্লাস সুপারি বাগান, এগুলি হচ্ছে বাংলাদেশের মধ্যে। এবং এই সুপারি বাগান এবং এই সুপারি বাগানের মধ্যেই প্রতিটি সুপারি গাছের সাথেই পান চাষ করা হয়। এটি মূলত খাসিয়াদের। ভিতরে খাসিয়া পল্লী রয়েছে, যেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলাদেশের এই অংশে। দর্শক, সিলেটের জাফলংয়ের জৈন্তাপুরের খাসিয়াপুঞ্জি থেকে আজ এ পর্যন্তই। দর্শক, আমরা প্রতিনিয়তই ছুটে চলছি পথ থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে, আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।